আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলেন তো? আপনারা কেন হাসিনা আপারে খারাপ বলেন? উনি কি আসলে খারাপ? আপনারা হচ্ছে একটু বিচার করেন যে উনি আসলে খারাপ কিনা, ঠিক আছে? কেন উনি উনি খারাপ না সেটা একটু বলবো। যাদের কাছে সংবিধান রয়েছে, সরকারি সংবিধান যেটা, তারা হচ্ছে 103 পেজটা একটু দেখতে পারেন। দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে, আমরা যদি 103 নম্বর পেজটা একটু দেখি, দেখেন এইখানে বলতেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি হবেন? উনি রাষ্ট্রপতি হবেন, ঠিক আছে? রাষ্ট্রপতি হবেন এবং এই আইন প্রবর্তনের পর থেকে তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকিবেন। এই আইন প্রবর্তন হওয়ার পরে উনি কি হবেন? উনি রাষ্ট্রপতি পদে বহাল থাকিবেন। কতদিন বহাল থাকিবেন সেটা কিন্তু বলা নাই। তার মানে কি, সে যতদিন বেঁচে থাকবে আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত আমৃত্যু, ঠিক আছে, যেটাই হোক না কেন, তিনি ততদিন হচ্ছে কি থাকবেন? রাষ্ট্রপতি থাকবেন। এবং তিনি কি নির্বাচিত রাষ্ট্রপতি? তাকে কি নির্বাচন করে আমরা কি তাকে রাষ্ট্রপতি বানাইছি? সে কিন্তু নির্বাচিত নয়, তাহলে কি রাষ্ট্রপতি? দেখেন এখানে কি বলতেছে, এই আইন উক্ত প্রবর্তন হইতে তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকিবেন, যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীন রাষ্ট্রপতি পদে বহাল হয়েছেন। তাহলে কি, তিনি সংবিধানের অধীন নির্বাচিত কি রাষ্ট্রপতি, অর্থাৎ তাকে ধরে নিতে হবে সে নির্বাচিত রাষ্ট্রপতি। সে নির্বাচন করে নাই, ঠিক আছে, তাকে ধরে নিতে হবে নির্বাচিত রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি। এখন আপনারা একটু বিচার করেন তো, আপনারা যে আপারে যে খারাপ খারাপ বলেন, আপা কি আসলে খারাপ? উনি কিন্তু 3বার নির্বাচন করছে, উনি কিন্তু 3বার নির্বাচন, এখন নির্বাচনটা যে রকমই করুক না কেন, উনি কিন্তু 3বার নির্বাচন করছে। দেখেন এই কথাগুলো বলার কারণ কি, একজন আইনের ছাত্রের সংবিধানের মধ্যে কি আছে তার কিন্তু জানা উচিত, ঠিক আছে? আজকে দু একটা কথা বলবো। আসলে এগুলো বলতাম না, অনেক পোস্ট দেখতেছি আসলে, তো একটু মনে হইলো যে একটু জানানো দরকার, ঠিক আছে? আসলে সংবিধানের মধ্যে কি আছে এবং আমাদের যে সংবিধান সেটা আসলে কি, ঠিক আছে, সেটা আসলে কল্যাণকর না আসলে কি, সেটা একটু জানা উচিত সবার, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম বঙ্গবন্ধু হচ্ছে কি হবে, রাষ্ট্রপতি হবে। কতদিন রাষ্ট্রপতি হবে? আজীবন রাষ্ট্রপতি হবে, ঠিক আছে? এবং তাকে কি করতে হবে? তাকে ধরে নিতে হবে সে হচ্ছে নির্বাচিত রাষ্ট্রপতি, ঠিক আছে? নির্বাচন না করে নির্বাচিত রাষ্ট্রপতি। এখন আপনারা বিচার করেন আপা কেমন। আচ্ছা, এটা গেল। এখন আমরা যদি হচ্ছে 145-এর যদি আমরা একটু দেখি, দেখেন এখানে কি বলতেছে। এখানে একটা ছোট্ট একটা কথা বলতেছে যে চুক্তির কথা, আন্তর্জাতিক চুক্তি, ঠিক আছে? যেমন কিছুদিন আগে আমরা দেখছি আদানি গ্রুপ, যারা আদানি গ্রুপের খবরটা জানেন না তারা অবশ্যই দেখে নিবেন। দেখেন এখানে কি বলতেছে, 145-এর কি বলতেছে, বলতেছে যে বিদেশি যে চুক্তি, সেই চুক্তি কি হবে? রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। বিদেশির সহিত যে চুক্তি, সেই চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। ওকে, ভালো কথা, খুব সুন্দর, রাষ্ট্রপতির কাছে পেশ করলাম। রাষ্ট্রপতি কি করবে এটা নিয়ে? রাষ্ট্রপতি এটা সংসদে পেশ করার ব্যবস্থা গ্রহণ করিবেন। আমি যদি একটু সংবিধানের কথা যদি বলি, দেখেন এখানে কি বলছে, বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে। খুব ভালো কথা, বিদেশের সাথে যে চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো কি করবে? রাষ্ট্রপতির কাছে পেশ করবে। এবং রাষ্ট্রপতি কি করবে? দেখেন, রাষ্ট্রপতি তাহার সংসদে পেশ করার ব্যবস্থা করিবেন। এখন কথা হচ্ছে যে এই যে বিদেশের সাথে যে চুক্তি, ধরেন আদানি গ্রুপের সাথে চুক্তি হয়েছে, এই চুক্তিটা রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে এবং রাষ্ট্রপতি কি করছে? সংসদে পেশ করছে, ধরেন। এখন তারপরে কি হবে? এখন কেউ যদি এই চুক্তির বিপক্ষে থাকে, ঠিক আছে, কেউ যদি এই চুক্তির বিপক্ষে থাকে তাহলে কি হবে? তখন তাকে বলা হবে, আপনি বসেন, আপনি বসেন, মাননীয় মন্ত্রী আপনি বসেন। আপনাকে এখানে মতামত দেওয়ার কথা বলা হয় না, এখানে ভোটের কথা বলা হয় নাই, এখানে ভোট নেওয়ার কথা বলা হয় নাই, এখানে আপনার মতামত নেওয়ার কথা বলা হয় না। এখানে শুধু বলছে, সংবিধান শুধু বলতেছে এইটা সংসদে পেশ করা হবে। বুঝতে পারছেন কথা? শুধুমাত্র সংসদে পেশ করা হবে। পেশ করার পর কি হবে? কিচ্ছু না, ঠিক আছে, সেটা পাশ হয়ে যাবে অটো। তাহলে এখন আপনারা চিন্তা করেন কি আসলে ভালো কি খারাপ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার আমার মৌলিক অধিকার, আপনার আর আমার মৌলিক অধিকার কি জানেন? আপনার আমার মৌলিক অধিকার হচ্ছে সারা জীবন আটক রাখা, ঠিক আছে? এটাকে আমি বলতেছি। একটু 33 নম্বর অনুচ্ছেদটা আমরা একটু দেখি। দেখেন এখানে কি বলতেছে, 33 নম্বর অনুচ্ছেদ এখানে কি বলতেছে, দেখেন বলতেছে যে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, ওকে ফাইন, খুব ভালো কথা। কি হবে এখানে? গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেফতারের কারণ জ্ঞাপন না করিয়া
প্রহরায় আটক রাখা যাবে না। খুব ভালো কথা লিখছে, তাই না? যে আপনাকে হচ্ছে বা আমাকে যদি গ্রেফতার করে, গ্রেফতারের কারণ আমাকে জানাইতে হবে, না জানায় আমাকে আটক রাখা যাবে না। খুব ভালো কথা বলছে। এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শ ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকিতে হবে। খুবই ভালো কথা বলছে। আইনজীবীর সহিত পরামর্শের কথা বলছে এবং আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, খুবই ভালো কথা। এবং 2 নম্বরে কি বলতেছে, গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে পেশ করতে হবে। খুবই ভালো কথা বলছে যে কাউকে যদি গ্রেফতার করে তাহলে তাকে সর্বোচ্চ কতক্ষণ আটক রাখা যাবে আইন অনুযায়ী বলেন তো? 24 ঘন্টা। 24 ঘন্টা বেশি তাকে আটক রাখা যাবে না। এক্সেপশনের কথা আমরা না গেলাম, ঠিক আছে? তো কি 24 ঘন্টা বেশি তাকে আটক রাখা যাবে না, এবং তাকে কি করতে হবে? বিচারিক কার্যের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। খুবই ভালো কথা বলছে। কিন্তু এখন যেখানে হচ্ছে টুইস্ট, সেখানে আসেন। এই অনুচ্ছেদের 1 ও 2 দফা কোনো কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই যে 1 নম্বর এবং 2 নম্বরে যেমন ভালো কথাগুলো বললাম, সেই ভালো কথাগুলা তাদের জন্য প্রযোজ্য হবে না। কারা? যাদেরকে নিবর্তনমূলক আইনে আটক করা হবে এবং যারা বিদেশি শত্রু এবং যাদেরকে নিবর্তনমূলক আইনে আটক করা হয়েছে, তাদেরকে কি করা হবে না? এই 1 ও 2 প্রযোজ্য হবে না। ওকে, ভালো কথা। এখন যাদেরকে নিবর্তনমূলক আইনে আটক করা হয়েছে তাদের কি হবে বলেন তো? আপনারা তো এই নিবর্তনমূলক আইন বা কালো আইন সম্পর্কে অনেকেই জানেন, ঠিক আছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে কাউকে যদি এই আইনের দ্বারা আটক করা হয়, তাকে সর্বোচ্চ কতদিন আটক রাখা যাবে? আমি জানি আপনারা অনেকেই বলতেছেন 6 মাস। যারা 6 মাস বলতেছেন তারা সম্পূর্ণ ভুল। 6 মাসের অধিক নয় ভুল, 6 মাসের কম ভুল। তাকে কতদিন আটক রাখা যাবে? তাকে সারা জীবন আটক রাখা যাবে। এটাকে আমি বলতেছি। দেখেন কি বলতেছে এখানে, নিবর্তনমূলক আইনে বিধান সংবলিত কোনো আইন কোনো ব্যক্তিকে 6 মাসের অধিক কাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না। 6 মাসের অধিক আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না। তাহলে কি আমি ভুল বলছি? দেখেন কি বলতেছে, যদি না সুপ্রিম কোর্টের বিচারক রহিয়াছেন বা ছিলেন, কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখেন, এইরূপ 2 জন এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারী সমন্বয়ে গঠিত কোন উপদেষ্টা পরিষদ উক্ত 6 মাস অতিবাহিত হইবার পূর্বে তাহাকে উপস্থিত হইয়া বক্তব্য পেশ করিবার সুযোগ প্রদানের পর রিপোর্ট প্রদান না করিয়া থাকেন যে পরিষদের মতে উক্ত ব্যক্তিকেও তদরিক্ত কাল আটক রাখিবার পর্যাপ্ত কারণ রহিয়াছেন। তাহলে কি বলতেছে দেখেন, এইখানে যে কথাটা বলতেছে যে তাকে হচ্ছে যখন আটক রাখা হবে তখন কি করতে হবে? একটা বোর্ড গঠন হবে। এই বোর্ডটা কি বিচারিক কার্যের গঠন হবে? বিচার কার্যের জন্য গঠন হবে না, এটা কিন্তু কোনো বিচারিক বোর্ড না, ঠিক আছে? তারা কি করবে? তারা একটা মতামত দিবে যে হ্যাঁ তাকে আটক রাখা যাবে বা তাকে আটক রাখা যাবে না। যদি তাকে আটক রাখার বলে যে হ্যাঁ তাকে আটক রাখা যাবে, তাকে আটক রাখার যথেষ্ট কারণ রয়েছে, তাহলে কতদিন আটক রাখা যাবে? এটা কি এখানে বলছে? এটা কিন্তু এখানে বলে নাই। তার মানে কি তাকে আজীবন আটক রাখা যাবে। 6 মাস পর পর একটা করে বোর্ড গঠন হবে এবং বোর্ড পরামর্শ দিবে যে না তাকে আটক রাখার কারণ আছে, তাহলে কতদিন পর্যন্ত আটক রাখবে? আজীবন। তাহলে কি তার কোনো বিচারিক কোনো কাজ নিবে? কতটা পরিমাণে কালো আইন আপনারা চিন্তা করেন, এটা কতটা পরিমাণে কালো আইন। একজন ব্যক্তিকে 6 মাস আটক রাখবে এবং তাকে বোর্ড গঠন হবে এবং বোর্ড পরামর্শ দিবে আটক রাখা যাবে কি যাবে না। বোর্ড যদি পরামর্শ দেয় তাকে সারা জীবন আটক রাখা যাবে, তার কোনো বিচারিক কোনো কার্য হবে না, তাকে কোনো আইনজীবী দেওয়া হবে না, এবং এই বোর্ডের সামনে যখন সে যাবে তখন কোনো আইনজীবীর মাধ্যমে কিন্তু সে কথা বলবে না, তাকে নিজে কথা বলতে হবে। চিন্তা করেন কতটা কালো আইন হইলে একজন অন্য মানুষের কথা বাদে দিলাম, আপনারা যারা একজন আইনের ছাত্র আছেন তাদেরকে আসলে জানা উচিত সংবিধান আসলে কি জিনিস আছে এবং কারা এই জিনিসগুলো নিয়ে আসছে। আপনার আমার মৌলিক অধিকার কেন এই জিনিসটা সংবিধান মৌলিক অধিকারের মধ্যে না রেখে অন্য কোথাও রাখতে পারতো না? অন্য কোথাও রাখলে কিন্তু কি হইতো, এটা বাতিল করা যাইতো। কিন্তু যখন এটাকে 3 নাম্বার যখন চ্যাপ্টার পার্টের মধ্যে ঢুকাইছে, 3 নাম্বার পার্টে যখন এটাকে রাখছে তখন কি হয়েছে, এটাকে কি আর বাতিল করা যাবে? যতদিন এই সংবিধান আছে। বাতিল করলে কি হবে? হ্যাঁ, অনেকে তো জানেন বাতিল করলে কি হবে, চলেন একটু পড়ি বাতিল করলে কি হবে। ঠিক আছে, তো 7 হচ্ছে বি, 7B তে একটু দেখেন, বাই করেন, দেখেন এখানে কি বলছে। সংবিধানের 142 অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ভাগের সকল অনুচ্ছেদ, বিধান পরিষদের 3য় ভাগের সকল অনুচ্ছেদ এবং
একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হইবে। তাহলে কি সংশোধন করা অযোগ্য হইয়া যাবে। ঠিক আছে, এখন কেউ যদি এইটাকে যদি কি করে, এটাকে যদি সংশোধন করার চেষ্টা করে, কি প্রথমে কি বলতেছে, এখানে কি বলতেছে, সাথের খতে কি বলতেছে যে এই এই জিনিসগুলো কি হবে, সংশোধন করা যাবে না। তাহলে কি আমাদের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে কি আমরা কোনো কিছু কি পরিবর্তন করতে পারবো? আমরা কিন্তু সেখানে পরিবর্তন করতে পারবো না। যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে বা রদ করার চেষ্টা করে, বাতিল করার চেষ্টা করে, তাহলে তার কি হবে? তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তার একমাত্র শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড হবে। তাহলে এখন আপনারা চিন্তা করেন যে কি আসলে ভালো, কি আসলে খারাপ। ঠিক আছে, এটা আমি আসলে জাস্ট আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আপনারা আবার মনে করেন না যে আপা আসলে খুবই ভালো ঠিক আছে, ওইদিকে আসলে যাচ্ছি না। ঠিক তো আসলে এই সংবিধান আরো অনেক এরকম আছে যেগুলো আমি বলতে পারবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং আপনারা যারা আইনের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই পুরো সংবিধানটা আসলে পড়বেন, পড়ে জানবেন যে আমাদের কি কি আছে না আছে। ঠিক আছে, তো আশা করি এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন এবং আপনারা নিজেরা চিন্তা করবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।